হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা আমাদের যে রেসপিরেটরি সিস্টেমের থেকে আলোচনা করছিলাম, লাস্ট ভিডিওতে আমরা রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আমরা রেসপিরেশন চ্যাপ্টার থেকেই এক্সচেঞ্জ অফ গ্যাসেস ফ্রম অ্যালভিওলাই টু ব্লাড অ্যান্ড ব্লাড টু টিস্যু, যে পার্টটা আমরা আছে সেই পার্ট থেকে গ্যাসের যে আদান প্রদান, এক্সচেঞ্জ অফ গ্যাস, সেটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে সিলেবাসের প্রত্যেকটা টপিক যেটা আমি আলোচনা করছি আমার ইউটিউব চ্যানেলে সেগুলো তোমরা নোটিফিকেশন সময় মতো পেয়ে যেতে পারো। তো শুরু করা যাক তাহলে। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো এক্সচেঞ্জ অফ গ্যাস কিভাবে হয়, অ্যালভিওলাই থেকে লাংস থেকে অ্যালভিওলাই বা অ্যালভিওলাই থেকে অ্যালভিওলার যে ব্লাড ভাস্কুলার সিস্টেম রয়েছে সেখানে যে জালিকাগুলো রয়েছে সেখানে, তারপর জালিকা থেকে সেটা আবার কলাকোষে কীভাবে পৌঁছচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এক্সচেঞ্জ অফ গ্যাসেস O2 অ্যান্ড CO2। তো এটা আলোচনা করার আগে আমাদের কতগুলো ফ্যাক্টর হুইচ রেসপন্সিবল ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস সেগুলো একটু জেনে নেব। দুটো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর রয়েছে আমাদের। ফ্যাক্টরস রেসপন্সিবল ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস, সেগুলো কি? এক নম্বর ফ্যাক্টর হচ্ছে এই যে গ্যাসগুলো রয়েছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, মূলত এই দুটো গ্যাসই তাদের পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ, পার্শিয়াল প্রেশার কি জিনিস? পার্শিয়াল প্রেশার না, একটা বায়ুমণ্ডলের মধ্যে তো অনেকগুলো গ্যাস রয়েছে, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এবার এই যে গ্যাসীয় মিশ্রণ, এই গ্যাসীয় মিশ্রণের মধ্যে ইন্ডিভিজুয়াল যে গ্যাসগুলো, এই মিশ্রণের মধ্যে থেকে অক্সিজেনের কি চাপ রয়েছে, বায়ুমণ্ডলীয় চাপ, কার্বন ডাইঅক্সাইডের কি চাপ রয়েছে, নাইট্রোজেনের কি চাপ রয়েছে, প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রেশার উইথিন দ্য মিক্সচার অফ অ্যাটমসফেরিক প্রেশার, সেটাকে আমরা বলবো পার্শিয়াল প্রেশার। ওকে, তো এই পার্শিয়াল প্রেশারকে আমরা এইভাবে ডিনোট করব, PO2, PCO2, PN2, নাইট্রোজেন, এইভাবে আমরা করতে পারি। তো কিভাবে ক্যালকুলেট করব? আমরা জানি যে আমাদের টোটাল অ্যাটমসফেরিক প্রেশার হচ্ছে 760 mmHg, মিলিমিটার প্রায় হাইগ্রোমিটার। পারস্তম্ভের চাপের 760 ন্যানোমিটার হচ্ছে আমার টোটাল অ্যাটমসফেরিক প্রেশার। এবার এই টোটাল অ্যাটমসফেরিক প্রেশারের মধ্যে সমস্ত গ্যাসগুলো আছে, এর মধ্যে থেকে আমি অক্সিজেনের যে আংশিক চাপ, যে পার্শিয়াল প্রেশার, সেটা বের করব। তো তার জন্য আমাকে কী জানতে হবে যে বায়ুমণ্ডলে আমার অক্সিজেনের পরিমাণ কত আছে। শতকরা পরিমাণ 20.60 সামথিং, দ্যাট অ্যাবাউট 21%। তো আমরা এখানে করে নেব 760 × 21% ডিভাইডেড বাই 100, এটা দাঁড়িয়ে যাবে 159 mm/Hg। ওকে, একই রকমভাবে নাইট্রোজেনের যদি করি 760, নাইট্রোজেনের পরিমাণ কত আছে 77 পয়েন্ট সামথিং, যেটা নিয়ার অ্যাবাউট 78% নাইট্রোজেন বায়ুমণ্ডলে রয়েছে আমার। 100 করো সামথিং 592 সামথিং আসবে mmHg, এটা হচ্ছে তার পার্শিয়াল প্রেশার নাইট্রোজেনের। কার্বন ডাইঅক্সাইডের করো, কার্বন ডাইঅক্সাইড 760 ইন্টু কার্বন ডাইঅক্সাইডের যদি আমরা বর্তমান বায়ুমণ্ডলের যে পরিমাণটা বায়ুমণ্ডলে যেটা রয়েছে সেটা হচ্ছে 0.0427 ডিভাইডেড বাই 100 করো, এটার মান দাঁড়াবে 0.342 mmHg, মানে এটাকে লিখতে পারি আমরা 0.3 mmHg। এটা আস্তে আস্তে বাড়তেছে, এখন যত বাড়ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের পরিমাণ বাড়ছে। তো মূলত আমাদের এখানে দুটো লাগবে, একটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল প্রেশার অফ CO2। এই যে প্রেশার, এটা কার প্রেশার? উইথিন দ্য অ্যাটমসফিয়ার, অ্যাটমসফেরিক প্রেশার, অ্যাটমসফেরিক পার্শিয়াল প্রেশার। এটা কিন্তু আমরা বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের পার্শিয়াল প্রেশারটা বের করলাম। এবার এই পার্শিয়াল প্রেশারগুলো আমাকে বের করতে হবে অ্যালভিওলাসের মধ্যে কী রয়েছে, রক্তজালকের মধ্যে কী রয়েছে, টিস্যুর মধ্যে কী রয়েছে। যখন অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে তখন সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড বা অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত আছে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত আছে, আমাদের সেগুলো জানতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতা। সলিউবিলিটি বা দ্রাব্যতা।
কার দ্রাব্যতা কতটা সেটার উপরও কিন্তু বেস করে আমার এক্সচেঞ্জ অফ গ্যাসগুলো হচ্ছে। আমার 3 ধরনের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে CO2, আরেকটা হচ্ছে CO, আর একটা হচ্ছে O2। CO2 কি হয়, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়, হিমোগ্লোবিন কার্বন ডাইঅক্সাইডই তো হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে পরিবহনটা হবে। তো এই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিন, কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেন, কার্বন মনোক্সাইডের সঙ্গে হিমোগ্লোবিন এবং অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের যে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, যেটা আমাদের হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডে আমরা সেটা আলোচনা করব। যদিও আমরা জানি যে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যখন হিমোগ্লোবিনের অ্যাসোসিয়েশন হয়, সেগুলো আলাদা আলাদা মলিকিউল ফর্মস করে, যেগুলো কি না আমার পার্মানেন্ট মলিকিউল না, অস্থায়ী যৌগ তৈরি করে, স্থায়ী যৌগ তৈরি করে না। কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যখন হিমোগ্লোবিন যুক্ত হয়, যেটাকে আমরা বলি কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো, এটা আমরা জানি হিমোগ্লোবিন। কার্বন মনোক্সাইডের সঙ্গে যখন যুক্ত হয় তখন কার্বক্সি হিমোগ্লোবিন। আবার যখন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয় তখন আমরা সেটাকে বলি অক্সি হিমোগ্লোবিন। কিন্তু এখানে প্রশ্ন আসে, অ্যাফিনিটি কার বেশি? হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হওয়ার অ্যাফিনিটি কার বেশি? এখানে সবচেয়ে বেশি অ্যাফিনিটি কিন্তু রয়েছে আমার কার্বন মনোক্সাইডের। অক্সিজেন থেকে কার্বন মনোক্সাইডের যে অ্যাফিনিটি, অক্সিজেনের যে পরিমাণ, তার থেকে কার্বন মনোক্সাইডের অ্যাফিনিটি প্রায় 200 থেকে 250 গুণ বেশি। অক্সিজেনের থেকে আবার যদি কার্বন ডাইঅক্সাইডের করো, সেটা প্রায় তোমার হচ্ছে 100 থেকে 150 গুণের মতো বেশি। 100 কেন বলছি, 50 থেকে 70 গুণ বেশি। অর্থাৎ সবচেয়ে বেশি অ্যাফিনিটি কার রয়েছে? আমার কার্বন মনোক্সাইডের হিমোগ্লোবিনের প্রতি। তাহলে দ্রাব্যতা সেটাকে আমরা বলছি, অক্সিজেন যে পরিমাণে দ্রবীভূত হবে হিমোগ্লোবিনের মধ্যে, তার থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত হবে, তার থেকে বেশি কার্বন মনোক্সাইড দ্রবীভূত হবে। তাহলে কার্বন মনোক্সাইড গ্রেটার CO2 O2, এইভাবে আমরা সলিউবিলিটিটাকে দেখতে পারি। তো এগুলো হচ্ছে ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলো আমার এক্সচেঞ্জ অফ গ্যাসে সাহায্য করছে। ওকে, নাও আমরা এক্সচেঞ্জ অফ গ্যাসটা পড়বো, এবং সেই এক্সচেঞ্জ অফ গ্যাসটা পড়ার জন্য আমাদেরকে যে প্রায়র ইনফরমেশন যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের বডির মধ্যে যে ব্লাডের সার্কুলেশনটা হয়, যেটা আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা আলোচনা করব বা অলরেডি আমরা পড়েছি আগে, সেটা হচ্ছে যে ডুয়াল সার্কুলেশন বা দ্বৈত সংবহন। আমাদের শরীরের মধ্যে দিয়ে দুটো সিস্টেমের মাধ্যমে রক্তটা সংবাহিত হয়, একটাকে আমরা বলি সিস্টেমিক সার্কুলেশন, আর একটাকে বলি আমরা পালমোনারি সার্কুলেশন বা দ্বৈত সংবহন। সেই দ্বৈত সংবহন কিন্তু আমাদের জরুরি। তো তার জন্য একটা আমরা ছবি তৈরি করে নিচ্ছি এখানে। সাপোজ দিস ইজ অ্যালভিওলাই। ওকে, এটা একটা অ্যালভিওলাই। এবার এই অ্যালভিওলাইয়ের আশেপাশে রক্তজালক রয়েছে, অ্যালভিওলাইয়ের আশেপাশে আমার রক্তজালক রয়েছে। এবার এই রক্ত অ্যালভিওলাই বা ফুসফুস যেটা ধরে নিই, ফুসফুস থেকে আমার কোথায় আসবে না, হার্টে আসবে। আমার ফুসফুস থেকে আমার কোথায় আসছে, হার্টের মধ্যে আসছে, বা হার্ট থেকে লাংসে যাচ্ছে, আমরা এটা দেখছি। আর তারপর সেখান থেকে আমার বডি পার্টসে আসছে বা টিস্যু পার্টে আসছে। তো দুটো এখানে করিনি আমরা। এটা ধরো আমার সেই টিস্যু পার্ট, টিস্যু সেল এগুলো। তো এটা হচ্ছে আমার কি, কলা কোষ, কলা। ওকে, এটা হৃৎপিণ্ড, আর এটা আমার লাংস বা অ্যালভিওলাই, তাই তো? এটাকে লাংস ধরলাম, লাংস বা অ্যালভিওলাই। তাহলে এইখান থেকে যে সার্কুলেশনটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে লাংসের মধ্যে বা লাংস থেকে হৃৎপিণ্ডের মধ্যে, এই সার্কুলেশনটাকে আমরা কি সার্কুলেশন বলি না, এই সার্কুলেশনটাকে আমরা বলে থাকি পালমোনারি সংবহন। এই সংবহনটাকে আমরা পালমোনারি সংবহন বলি। ওকে, বা ফুসফুসীয় সংবহন বলতে পারি আমরা এটাকে, পালমোনারি সার্কুলেশন। আর হৃৎপিণ্ড থেকে যখন দেহ বা কলাকোষে এসে পৌঁছচ্ছে, তখন সেটাকে আমরা বলছি সিস্টেমিক সার্কুলেশন বা সিস্টেমিক সংবহন। এবং এই টোটাল ব্যাপারটাকে আমরা বলছি ডুয়াল সার্কুলেশন বা ডবল সার্কুলেশন। এটা আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে পড়েছি বা আবার পুনরায় পড়ব। এই দুটো সিস্টেমের মধ্যে দিয়ে আমার যে গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে সেটা কিভাবে হচ্ছে। আচ্ছা, এর বাইরে কি রয়েছে? এটা রয়েছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। আচ্ছা,
এবার এই যে আমার অ্যালভিওলাই রয়েছে, এই অ্যালভিওলাইয়ের মধ্যে কি হচ্ছে, লাংস এটা ধরে নিলাম, লাংসের পার্ট হচ্ছে অ্যালভিওলাই। তো এই অ্যালভিওলাইয়ের মধ্যে আমার অক্সিজেন ঢুকছে, কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, এই ঘটনাটা ঘটছে। তো এই যে আমার এক্সচেঞ্জ হচ্ছে, এটা দুরকমভাবে ঘটনা ঘটছে। একটাকে আমরা বলছি এক্সটার্নাল রেসপিরেশন, এক্সটার্নাল রেসপিরেশন, আর একটাকে আমরা বলছি ইন্টারনাল রেসপিরেশন। এই রেসপিরেশনটা ইন্টারনাল রেসপিরেশন, এই রেসপিরেশনের মাধ্যমে আমার গ্যাসের এক্সচেঞ্জ হচ্ছে। যখন ফুসফুসের মধ্যে ঢুকছে এবং ফুসফুস থেকে বেরোচ্ছে, সেটা হচ্ছে আমার এক্সটার্নাল রেসপিরেশন। এবার ফুসফুস থেকে যখন রক্তজালকে প্রবেশ করছে, সেই রক্তজালক কলাকোষে পৌঁছচ্ছে, কলাকোষ থেকে আবার সেটা ফুসফুসে এসে পৌঁছলো, সেটাকে আমরা বলছি ইন্টারনাল রেসপিরেশন। তো এক্সটার্নাল রেসপিরেশনে আমার কীভাবে গ্যাসের এক্সচেঞ্জ হবে, আর ইন্টারনাল রেসপিরেশন আমার কীভাবে গ্যাসের এক্সচেঞ্জ হবে। তো তার জন্য আমার যেটা বললাম এর আগের ফ্যাক্টরগুলো জরুরি ছিল। অ্যাটমসফেরিক প্রেশার অফ অক্সিজেন কত ছিল, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার ছিল 159 mmHg, রাইট। আর পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কত ছিল না 0.3 mmHg। এবার এই প্রেশার উপর বেস করে আমার লাংসের ভেতর ঢুকবে, লাংসের একটা প্রেশার ছিল, তারপর এখানে আমার যে ব্লাড ভেসেলসগুলো রয়েছে তার মধ্যে দিয়ে ঢুকবে। তো এইখানে আমি ধরে নিই আমার ব্লাড ভেসেল এটা রয়েছে সাপোজ, ওকে। এইখান থেকে একটা ব্লাড ভেসেলস যাচ্ছে লাংসে বা অ্যালভিওলাইতে। আচ্ছা, এইখান থেকে একটা ব্লাড ভেসেলস টিস্যুতে এসে পৌঁছচ্ছে, আবার টিস্যু থেকে একটা ব্লাড ভেসেলস হার্টে এসে পৌঁছচ্ছে। তো এগুলোর নাম আমরা জেনে নিই। যেমন এটার নাম কি, এটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা। এমন একটা শিরা যার মধ্যে দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত পরিবাহিত হয়, ফুসফুসীয় শিরা। আচ্ছা, হৃৎপিণ্ড থেকে যখন আবার সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত আসে, সেটা হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী। আচ্ছা, কলাকোষ থেকে সারা শরীর থেকে যখন উপরে যায়, সেটাকে আমরা বলি ভেনা কেভা বা সুপিরিয়ার এবং ইনফিরিয়ার ভেনা কেভা বা মহাশিরা বলতে পারি আমরা, মহাশিরা। এবং আবার হৃৎপিণ্ড থেকে যখন ডিঅক্সিজেনেটেড ব্লাডটা লাংসে যায়, সেটাকে আমরা কি বলি, ফুসফুসীয় ধমনী। এমন একটা ধমনী যার মধ্যে দিয়ে দূষিত রক্ত পরিবাহিত হয় বা ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি হয়, এইটা। তো এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে। তো এবারে আমাদের কিছু প্রায়র ইনফরমেশন আমরা রাখবো এর সঙ্গে, যে এই যে লাংসের ভেতরে আমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত। লাংসের ভেতরে উইথিন দ্য লাংস বা অ্যালভিওলাই, লাংস অর অ্যালভিওলাই যাই বলো, আমরা বেটার অ্যালভিওলাই বলবো, অ্যালভিওলাইয়ের স্ট্রাকচার নিয়েছি। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এটা কিন্তু 104 mmHg। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন লাংসের ভেতরে কত, PO2 এখানে হয়ে যাবে আমার 104 mmHg, ওকে। আবার এই লাংসের ভেতরে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমার 40 mmHg, এটা আমরা মাথায় রাখবো। এবার এই লাংস থেকে এটা আমার চলে আসছে কোথায়, অক্সিজেনেশন হয়ে গেল ব্লাডটা, এবার রক্তজালকে আসছে। রক্তজালক বলতে ফুসফুসীয় শিরা, রক্তজালক বলতে এখানে কী বোঝানো হয়েছে, ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরার মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমার কি ব্লাড আছে, অক্সিজেনেটেড ব্লাড আছে। ফুসফুসীয় শিরার মধ্যে কি ব্লাড থাকে, অক্সিজেনেটেড ব্লাড আমরা মাথায় রাখবো, অক্সিজেনেটেড ব্লাড। এই অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হয়ে যাবে আমার 95 mmHg। আচ্ছা, এইখানেই আবার আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, সেটা হয়ে যাবে আমার, যেহেতু এখানে অক্সিজেন যুক্ত হয়েছে, কার্বন ডাইঅক্সাইড আমার কিন্তু এখানে বরাবরের জন্য কমই থাকবে। তো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এখানে, কার্বন ডাইঅক্সাইড কিন্তু যা ছিল তাই থাকবে, অর্থাৎ 40 mmHg, কারণ এই মুহূর্তে আমার কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হচ্ছে না। এবার এই অক্সিজেনযুক্ত ব্লাড আবার হার্টে আসছে, হার্ট থেকে ওটা আবার মহাধমনী দিয়ে কলাকোষে পৌঁছে যাচ্ছে। তো মহাধমনীর মধ্যে যখন ওটা পৌঁছচ্ছে, সেখানে অক্সিজেনেটেড ব্লাডটাই ক্যারি হচ্ছে, রক্তজালক থেকে আবার কলাকোষে পৌঁছবে যখন, তো রক্তজালকের মধ্যে থাকাকালীন এইখানেও মহাধমনীর মধ্যেও আমার অক্সিজেনেটেড ব্লাড ক্যারি হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড। এখানেও কী হবে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আমার হয়ে যাবে
পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 95 mm Hg। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এখানে কত হয়ে যাবে 40 mm Hg। ওকে, এই অবস্থায় কলাকোষে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। দেখো কলাকোষে অক্সিজেন দরকার, এখন কলাকোষে অক্সিজেনটা পৌঁছবে কেন দরকার, 95 mm যে কলাকোষে ছিল যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন সেটা কিন্তু অনেকটাই কলাকোষের ক্ষেত্রে কমে যাবে। কলাকোষের ক্ষেত্রে অক্সিজেনের অ্যামাউন্টটা 95 থেকে হয়ে যাবে 40 mm Hg। ওকে, এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এটা বেড়ে যাবে, কারণ বিপাকের ফলে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে তৈরি হবে এবং কলাকোষের মধ্যে তখন কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা বেড়ে যাবে, 45 mm Hg হয়ে যাবে। ওকে, এবার এই কলাকোষ থেকে এই যে ডিঅক্সিজেনেটেড ব্লাড, এখানে কি থাকবে, ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকবে মহাশিরার মধ্যে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কিন্তু কি হবে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাবে। এখানে তাহলে PO2 কত ছিল 40 mm Hg কলাকোষ থেকে। আচ্ছা, PCO2 কত 45 mm Hg বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কিন্তু এখানে বেড়ে গেছে। ওকে, আচ্ছা, এটাই আবার হৃৎপিণ্ডে যাবে, এটাই আবার হৃৎপিণ্ড থেকে আমার লাংসে ব্যাক করবে ভায়া ফুসফুসীয় ধমনী। এখানেও কি হবে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 40 mm Hg, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 45 mm Hg। এবার এটা যখন লাংসে আসছে, লাংসে আমার কত আছে, পার্শিয়াল প্রেশার 104, পার্শিয়াল প্রেশার কত আছে 104 আছে, এবং কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার কত আছে 40 mm Hg। তাহলে এইখানে এই যে গ্যাস আসছে, আংশিক চাপ যে রয়েছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের, সেটা কিন্তু কমা বাড়া হচ্ছে। এবার এই কমা বাড়াটা কেন হচ্ছে, তার একটা সিম্পল কারণ হচ্ছে সিম্পল ডিফিউশন, ব্যাপন প্রক্রিয়ার জন্য। ব্যাপন প্রক্রিয়া কী হয়, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, টুয়ার্ডস কনসেন্ট্রেশন। ঠিক আছে, একটা গ্রেডিয়েন্ট তৈরি হয় যেখানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যায়, কারণ কি ব্যালেন্স করতে হয়। তো প্রকৃতির মধ্যে এই ব্যালেন্সের ব্যাপারটার সঙ্গে কিন্তু আমাদের এই গ্যাসের আদান প্রদানটা ঘটছে। দেখো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যাটমসফিয়ারে কত ছিল 160 কাছাকাছি, 159 mm Hg, আর পার্শিয়াল প্রেশার অফ লাংসে কত ছিল 104 mm। যেহেতু এখানে কম আছে লাংসের মধ্যে, বায়ুমণ্ডলে অক্সিজেনের চাপ এর তুলনায় লাংসের অক্সিজেনের চাপ কম আছে, তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে বায়ু কিন্তু ছুটে আসে, ওই জন্য এয়ার ভেতরে বা অক্সিজেনটা ড্রন ইন করছে, ভেতরে ঢুকছে। আচ্ছা, এবার তুমি যদি অ্যালভিওলার রেসপেক্টে ফুসফুসীয় শিরা, যেটা একটা ব্লাড ভেসেল, রক্তজালক ধরতে পারি আমরা, যেখানে কিনা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি হয়, অক্সিজেন যুক্ত হয়ে যাওয়ার পর, ব্লাডের মধ্যে অক্সিজেন অ্যাড হয়ে যাওয়ার পর, ব্লাডের মধ্যে অক্সিজেনটা অ্যাড হয়, কীভাবে সেটা ব্লাডের মধ্যে ট্রান্সপোর্ট হয় নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। তো সেই অ্যাড হয়ে যাওয়ার পর দেখো ওখানে ফুসফুসীয় শিরার মধ্যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত আছে 95 mm আছে, 95 mm আছে। কম আছে কিনা, আমার লাংসের তুলনায় কম আছে বা অ্যালভিওলার তুলনায় কম আছে, তো কম থাকার জন্যই কিন্তু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অক্সিজেনটা ছুটে আসতেছে। ওকে, এটাও একটা বিরাট বড় কারণ যে কম আছে বলে বেশি থেকে কমের দিকে ছুটে আসছে। আচ্ছা, থ্রু আউট রক্তজালিকাগুলো একই রকম আছে, ফুসফুসের শিরা বলো, মহাধমনী বলো, আমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড সেম টু সেম আছে, কারণ এটা রক্তজালকের মধ্যে আছে, সেখানে কোনো চেঞ্জ হচ্ছে না। এবার সেটা যখন রক্তজালক থেকে আবার কলাকোষে পৌঁছচ্ছে, কলাকোষের মধ্যে অক্সিজেনের যে অভাব, দেখো কলাকোষের মধ্যে অক্সিজেনের কনসেন্ট্রেশন কত আছে, পার্শিয়াল প্রেশার সেটা হচ্ছে 40 mm Hg, আর রক্তজালকের মধ্যে কত ছিল 95 mm। তাহলে রক্তজালকে বেশি ছিল আর আমার কলাকোষে কম ছিল, তার জন্য কিন্তু কলাকোষ থেকে রক্তজালক থেকে অক্সিজেনটা আমার কোথায় ছুটে আসছে, কলাকোষে ছুটে আসছে, কলাকোষে এই কারণে ছুটে আসছে। এবার কলাকোষে অক্সিজেনটা নিয়ে কী করবে, বিপাক প্রক্রিয়া করবে, গ্লাইকোলাইসিস করবে, ক্রেবস চক্র করবে, অ্যান্ড হেন্স ওখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তো পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড যেটা আগে ছিল রক্তজালকের মধ্যে 40 mm Hg, সেটা আবার বেড়ে যাবে এখানে 45 mm Hg। এই যে প্রেশার, সেই প্রেশার নিয়েই সে আবার পার্শিয়াল প্রেশার অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ে সে আবার মহাশিরা হয়ে হৃৎপিণ্ডে যাবে। তো সেখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে, অক্সিজেন কম আছে, কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, তো অক্সিজেনের পার্শিয়াল প্রেশার দেখো এখানে 40 mm, এখানে ছিল 40 mm, তো এখানে সেটাই যাচ্ছে, পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড 45 mm Hg থেকে যাচ্ছে, কারণ এটা হার্টে পৌঁছবে, হার্ট আবার সেটাকে এখানে সাপ্লাই করবে। হার্ট যখন সাপ্লাই করছে, দেখো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 40 mm Hg আছে, এখানে কত আছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন
104 mm আছে, তাহলে এখানে কম আছে এখানে বেশি আছে, তো এখান থেকে এখানে যাচ্ছে না, এখান থেকে পার্শিয়াল প্রেশার অক্সিজেন কমই থাকবে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারটা দেখো 45 mm এসেছে, কারণ এখান থেকে আমাকে কার্বন ডাইঅক্সাইডটা বের করতে হবে। কার্বন ডাইঅক্সাইড 45 ছিল, সেটা এখান থেকে বেরোলো। আচ্ছা, এবার এই 45 কার্বন ডাইঅক্সাইড আমার কোথায় প্রবেশ করবে? অ্যালভিওলাসের মধ্যে প্রবেশ করবে। অ্যালভিওলাসের মধ্যে পার্শিয়াল প্রেশার অক্সিজেন কত, কার্বন ডাইঅক্সাইড কত আছে? 40, তাহলে কম আছে, তাহলে এ বেশি থেকে কমের দিকে গেল। আবার বাইরের দিকে যদি দেখি আমরা, অ্যাটমসফিয়ারে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত আছে? 0.3 mmHg, অনেক কম আছে। তাহলে এই জন্য কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা, সেই কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলাস থেকে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে। তো এইটাই হয়ে গেল আমাদের গ্যাসের এক্সচেঞ্জ অফ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ডিউরিং আওয়ার রেসপিরেশন। এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যাটমসফিয়ারে কত, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে কত, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন লাংসের ভেতরে কত, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড লাংসের ভেতরে কত, দেন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন রক্তজালিকার মধ্যে কত, যেখানে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি হচ্ছে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড রক্তজালিকার মধ্যে কত, যেখানে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি হচ্ছে, দিয়ে কলাকোষের মধ্যে পার্শিয়াল প্রেশার কত, কলাকোষের মধ্যে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড কত, দিয়ে ডিঅক্সিনেটেড ব্লাড যখন ক্যারি হচ্ছে রক্তজালিকার মধ্যে কত, লাংসের মধ্যে কত। এই প্রশ্নগুলোই এখান থেকে আমাদের কিন্তু আসবে। তো নেক্সট ভিডিওতে আমরা ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, অর্থাৎ ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ফ্রম অ্যালভিওলাই টু ব্লাডের মধ্যে প্লাজমা এবং আরবিসির মধ্যে কীভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, সেটা থেকে আবার কলাকোষে কীভাবে হচ্ছে, দিয়ে আবার কার্বন ডাইঅক্সাইডটা ব্লাডের মধ্যে কীভাবে প্রবেশ করছে, ব্লাডের প্লাজমাতে কীভাবে প্রবেশ করছে, আরবিসিতে কীভাবে প্রবেশ করছে, সেখান থেকে আবার সে কলাকোষে কীভাবে যাচ্ছে, তার উপর বেস করে আমরা বিভিন্ন ধরনের টপিকগুলো আলোচনা করব। থ্যাংক ইউ।